শিল্প সংস্কৃতির নগরীতে নতুন দায়িত্ব পেয়েছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন। আপনি ছাত্র নেতৃত্ব থেকে উঠে আসা নেতৃত্ব এবং রাজনীতিটাও আপনারা করেন জনগণের জন্য। এখন জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন, এই সুযোগটি পেয়ে আসলে আপনার কেমন লাগছে? আমি ধন্যবাদ। সুযোগ পেয়েছি, একটি দায়িত্ব দেওয়া হয়েছে আমার উপর। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি নতুন বাংলাদেশ গড়তে চান, জনাব তারেক রহমান, উনি আমার উপর আস্থা রেখেছেন, এই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই, মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে আপনারা এই শহরে যেই দায়িত্বটা দেওয়া হয়েছে, এটি এখন পালন করা খুব কঠিন। 17 বছরে এত এত অনিয়মগুলো নিয়মে পরিণত হয়েছে, যেগুলো একদিনেই পুরোপুরি সমাধান করা সম্ভব না। এখানে 3টি কাজের অধিক গুরুত্ব আমার কাছে। একটি হলো যানজট, পরিষ্কার পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা, আর সময়ের কারণে এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব। এটাকে প্রাধান্য দিয়ে বাকি উন্নয়ন অবকাঠামো, এটি মানুষের মৌলিক চাহিদা। এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে ড্রেন আছে, লাইট আছে, এগুলো মানুষের প্রতিদিনের চাহিদা। আমাদের সিটি কর্পোরেশনের 3টা হেলথ কমপ্লেক্স আছে, ওখানটা আমাদের সিটি কর্পোরেশনের গরিব মানুষের বা মানুষের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এগুলো কার্যক্রম আমরা আরও ব্যাপকভাবে জোরদার করতেছি। তো এই যানজট নিরসনটার জন্য আসলে কি চ্যালেঞ্জ আছে আপনার কাছে মনে হয়? আসলে শুধু অটো অনিয়ন্ত্রিত আছে, পাশাপাশি তো নিয়ম অনিয়মের বাইরে, যে অনেক হাইরেজ বিল্ডিং হয়েছে, রাস্তা ছোট হয়ে গেছে, মানুষ বেড়ে গেছে। নিয়মের বাইরে অটো আছে। আমরা ঈদ উপলক্ষে এখন আর এগুলা ব্যবস্থা নিচ্ছি না। ঈদের পরে এই সিটি কর্পোরেশনে আর কোনো লাইসেন্সবিহীন বা আমাদের নিবন্ধিত না এমন কোনো অটো আর এই শহরে চলবে না। শুধু অটো সচেতন হলে হবে না, আমরা জনগণও যত্রতত্র আমরা একটা অটো থেকে নেমে পড়ি, যত্রতত্র আমরা একটা অটোতে উঠে পড়ি। সেটা স্টপিস কিনা, সেখানে নামা যাবে কিনা, সেখানে উঠা যাবে কিনা, এই চিন্তা আমরা জনগণও করি না। আমার মনে হয় যে পরিবর্তনের হাওয়া, এই পরিবর্তনের হাওয়া আমাদের সকলকেই সচেতন হবে। আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেন, আমি ওনাকে বলেছি যে আমাদের এই সিটি কর্পোরেশনের অবহেলার কথা, অনুন্নয়নের কথা। উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ঈদের পরে আমি কি চাই উনি আমাকে চেয়েছেন লিখিত আকারে। আমি আশা করি আমি ওনার একজন রাজনৈতিক কর্মী, উনি আমাকে স্নেহ করেন, উনি চায় যেন আমি এখানে সফলতা আসে। আমার বিশ্বাস যে উনি আমার চাহিদা, নগরবাসীর চাহিদা, এখানে নগরের বিভিন্ন সমস্যা নিয়ে উনি অবশ্যই ইতিবাচকভাবে আমাদের এই নগরের কাছে আসবেন। অবশ্যই আপনি সরকারের সহায়তা নিশ্চয়ই পাবেন এবং সেই সহযোগিতা নিয়েই এই নগরীকে গড়বেন। এই শহরের রাস্তাঘাটগুলো কিন্তু অপ্রশস্ত এবং এই রাস্তাঘাট প্রশস্তটা করাও তো একটা বড় ধরনের চ্যালেঞ্জ, কিন্তু বিকল্প রাস্তা তৈরি করারও কিছু সুযোগ আছে। আমরা যদি বলি যে নদীর পাড়ের যে রাস্তাগুলো আছে এগুলো প্রশস্ত করা যায়, বা রেল লাইন বরাবর ধরে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে আলাদা একটা রাস্তা বা লেন তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনার কোনো চিন্তাভাবনা আছে কিনা? দেখবেন এসকে হসপিটালের সামনে দিয়ে যে রাস্তাটা চিপা ছিল, আমি দায়িত্ব নিয়ে গতকালকেই ওই রাস্তা যে খুঁটি ছিল সব খুঁটি সরিয়ে ফেলেছি। আমি এখন ওইখান থেকে এসেছি, ওই রাস্তাটা 40 ফুট রাস্তা করবো হবে, যাতে সুমগঞ্জের ওই পারে যাওয়ার জন্য কারো পাটগুদাম মুড় হয়ে যেতে না হয়। মাঝখান থেকে ডিভাইডার করে দেবো এবং ওই রাস্তাটি আমরা টানতে টানতে একদম থানাঘাট পর্যন্ত নিয়ে আসবো। থানাঘাটে থেমে আমরা ওইখানে একটা কালভার্ট করতে হবে, করে আমরা এই রাস্তা থেকে টেনে নিয়ে যাবো একদম নদীর পাড় দিয়ে রহমতপুর পর্যন্ত। শুরু করেছি আমি তো সময় দিতে হবে আমাকে কাজ করার জন্য। আর অটোর যে সেটা বললেন, যেই রাস্তাটা সবচেয়ে বেশি যানজট, এখানে এত পরিমাণ হাইরাইজ বিল্ডিং, এই হাইরাইজ বিল্ডিংগুলো এখন সরানো যাবে কিনা এটা আসলে অনেক বড় একটা সিদ্ধান্তের বিষয়। ওই রাস্তাটা সিটি কর্পোরেশনের রাস্তা না, ওই রাস্তাটা সড়ক ও জনপদের রাস্তা। ওইখানে আমরা কোনো উন্নয়ন কাজ করতে পারি না, রাস্তা প্রশস্তও করতে পারি না, ওইখানে আমরা কোনো কাজ করতে পারি না। যেই মেইন সড়কটি আমাদের শহরের, ওটি সড়ক ও জনপদের। আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, এই মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছেন ওনার সঙ্গে কথা বলেছি। আমরা কিছু ওভারব্রিজ, চরপাড়া এলাকায় এই ইউল্যাব, এরকম কিছু পরিকল্পনা আমার কাছে আছে। একটি সড়কে তো 3টি শিক্ষা প্রতিষ্ঠান এবং সেগুলো খুব জনবহুল শিক্ষা প্রতিষ্ঠান। সে কারণে আমরা যখন একসঙ্গে ছুটি হয়, এই লুটটা তো আসলে নেওয়া খুব কঠিন। আর আপনি যেটা বললেন যে আমি নিজেই ট্রাফিক, একটা টিমের তো যে ক্যাপ্টেন, তাকেই তো আগে ভালো খেলে প্রমাণ করতে হবে যে সে খেলার যোগ্য, তারপরে বাকিরা এমনি ভালো খেলবে। সিটি কর্পোরেশন আমি দায়িত্বে আছি, আমি চেষ্টা করব সবার চেয়ে বেশি পরিশ্রম করার জন্য, যাতে আমার বাকি সহকর্মীরা তারা উৎসাহিত হয়, দায়িত্ব মনে করে। আমি মানুষকে স্মরণ করে দিতে চাই যে সিটি কর্পোরেশনের মালিক
ময়মনসিংহ সিটির জনগণ। এই সিটি কর্পোরেশনে আমরা কেউ কোনো অবস্থাতে আমরা মালিক না, আমরা সেবক। এবং সিটি কর্পোরেশনের কোনো নাগরিক, গতকালকে আমি ঘোষণা করেছি, কোনো নাগরিকের সিটি কর্পোরেশনে কাউকে স্যার বলে সম্বোধন করার কোনো সুযোগ নেই। এখানে বলেই সে একজন নাগরিক যখনই স্যার বলে তখন তাকে সে আশ্রয় প্রার্থী হয়ে যায়। এটি আমি আগে বন্ধ করেছি, স্যার বলা লাগবে না। আজকে আমি আমার যেগুলো জনগণের জন্ম নিবন্ধন, ট্যাক্স, পানির বিল, আমি এই কর্মচারীদের বলেছি আমাদের সিটি কর্পোরেশনের কোনো লোক এই কাজে আসলে তাদেরকে সেখানে যথাযথ আপ্যায়ন এবং সম্মান করতে হবে। এবং জন্ম নিবন্ধন আমাদের প্রত্যেক ওয়ার্ডের একজন সুপারভাইজার আছে, আমরা ওই ওয়ার্ডে মাইক মেরে দিব, সকালবেলায় ওই সুপারভাইজারের কাছে জন্ম নিবন্ধনের ফর্মটা জমা দিবে। ওই লোকের কোনো হ্যারাসমেন্ট হইতে পারে, ওই সম্মানিত নাগরিক কোনো হ্যারাসমেন্ট লাগবে না। বিকালবেলা আমার সুপারভাইজার ওই সম্মানিত নাগরিক কাছে ওই জন্ম নিবন্ধনটা পৌঁছে দিবে, তার সিটি কর্পোরেশন আসবে কোনো প্রয়োজন পড়বে না। পরিবর্তনের একটা হাওয়া শুরু করার চেষ্টা করছি। নিশ্চয়ই এই পরিবর্তন মানুষের উপকারে আসবে। তবে আমরা যেটি দেখছি যে আসলে নির্বাচিত যে কাউন্সিলরগুলো নাই, প্রশাসনের কর্মকর্তারা কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবত একটা নাগরিকদের একটা সমস্যাও ছিল। তাদেরকে সহজে পাওয়া বা তাদের সাথে কথা বলা এটার একটা সমস্যা ছিল। তো এইটাকে যোগাযোগ স্থাপন করা, বর্তমান যারা কাউন্সিলর দায়িত্ব আছেন তাদের সাথে নাগরিকদের, এটাও তো একটা চ্যালেঞ্জ আপনার জন্য। এখন যেটা নাই সেটা তো আমি আর নিতে পারবো না, এটা আমার ক্ষমতার মধ্যে নাই। যা আছে আমরা একটা পরিকল্পনা করেছি যে প্রত্যেকটা ওয়ার্ডে নাগরিক সমাজ, মসজিদের ইমাম, মসজিদ, বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, শুধু বিভিন্ন রাজনৈতিক দলের ওই এলাকায় বসবাসকারী মিলে আমরা একটা সামাজিক কমিটি করব। সেখানে ওই সামাজিক কমিটি উন্নয়নের কথা বলবে, মাদক বিরোধী কথা বলবে, মানে সোসাইটিকে লিড করবে যারা। সেখানে ইমাম সাহেব থাকবে, আমাদের সকল শ্রেণী পেশার লোক থাকবে, শ্রমিকও থাকবে, তারা লিড করবে। এবং তাদের সঙ্গে আমরা মনে করবো তারাই কমিশনের কাজটা আপাতত, একজন প্রশাসক তো আছে, উনি থাকবেন, উনি আরেকটা পেশায় আছেন, ওখান থেকে এটা ওনার চলতি বাড়তি দায়িত্ব। আমরা ওনাকেও চাপ দিতে চাই না, আমরা আবার পাশাপাশি একটি নাগরিক কমিটি করতে চাই। এই নাগরিক কমিটির কাছ থেকে আমরা প্রতিনিয়ত জানতে পারবো যে ওই সমস্যা কী। ঈদ পরবর্তীতে আমাদের এই কার্যক্রম আপনারা সবাই দেখতে পাবেন, আমরা দ্রুত এই কার্যক্রমগুলো উদ্যোগ নেব। এই শহরের একটি বড় সমস্যা আছে জলাবদ্ধতা, এবং এই শহরের পানি নিষ্কাশনের যে খালগুলো রয়েছে, আমরা জানি যে ঐতিহ্যবাহী খাল ছিল এক সময়, প্রায় নদীর মতো বড় বলা হতো এই খালগুলোকে। সেই খালগুলো সরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দখলও হয়ে গেছে এবং ভরাটও হয়ে গেছে। পানি নিষ্কাশনের জন্য, জলাবদ্ধতা দূরীকরণের জন্য এই খালগুলোকে নাব্য ফিরিয়ে আনা বা গতি ফিরিয়ে আনা একটা জরুরি, এবং বর্তমান সরকারের একটা প্রাধান্য এই খাল খনন। এই বিষয়গুলো নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? এই খালটার নাম হলো মাকড়জানি খাল। আগেই হয়েছে কিছু, গত 17 বছরে এই খালের দুই পাশেই বহুতল ভবন হয়েছে। এখন এই ভবন যখন সিটি কর্পোরেশন সরাতে চাইবে, তখন আপনারা এই সিটি কর্পোরেশনকে অমানবিক সিটি কর্পোরেশন বলবেন, যে একটা 12 তলা ভবন ক্ষতিগ্রস্ত করে দিল। আমরা চেষ্টা করছি ওটাকে মাথায় রেখে আমরা এর পরবর্তী সময়ে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 20,000 কিলোমিটার খাল খনন করবে। আমরা তো ওনাকে ফলো করছি, মাননীয় প্রধানমন্ত্রীকে। আমরা আশা করি ঈদের পরে যেটুক খাল আগে পানি এগুলি একটা খনন করা যাবে, আমরা শুরু করে দেবো একসঙ্গে, যতটুক পারি পুনরুদ্ধার করব। বিপরীতমুখী একটা সমস্যা হয়েছে, সেটাও আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এনেছি, যে আমাদের কিছু ড্রেন ব্রহ্মপুত্র নদীর দিকে নামিয়ে দেওয়া হয়েছে, এটা নদীর পানি দূষিত হচ্ছে। আমরা সেখানে পানি কীভাবে শোধনা করে নদীতে পাওয়া যায় সেই বিষয়ে আমাদের কিছু বিশেষজ্ঞ আছে, তার সঙ্গে আমরা পরামর্শ করছি কিছু মেশিনপত্র লাগানো যায় কিনা, যাতে ওই সুয়ারেজের পানিটা যাতে নদীতে নামার আগে মিনিমাম বিশুদ্ধ হয়ে নামে, নদীর পানিটা যেন পবিত্র থাকে। আরেকটি বিষয়ের গুরুত্বের কথা আপনি বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশক নিধন এবং ডেঙ্গু প্রতিরোধে কাজ করবেন। তো এই পরিষ্কার পরিচ্ছন্নতা তো দীর্ঘদিন আমরা দেখেছি এই শহরের একটা বড় সমস্যা, এটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন? পাশাপাশি আরেকটা বিষয় যোগ করতে চাই, বাসাবাড়ি থেকে যারা ময়লা সংগ্রহ করে, আমরা জানি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বাসা থেকে বিভিন্ন ধরনের রেটে একটা টাকা নেওয়া হয়, কোথাও 150 টাকা, কোথাও 200 টাকা, আমরা জানি 300 টাকাও কোথাও নেওয়া হচ্ছে। এটার ক্ষেত্রে তো একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা জরুরি, এই বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? এটা আমাদের মাত্র 13টা ওয়ার্ডের সঙ্গে অটের চুক্তি আছে ক্লিন সিটি নামক একটা প্রতিষ্ঠানের সঙ্গে। এখানে ফ্ল্যাট বাড়িগুলো থেকে 100 টাকা নেওয়ার কথা, নর্মাল বাড়িগুলো 50 টাকা নেওয়ার কথা। আমরা এই গতকালকে শুনেছি 13টা ওয়ার্ডে আমি পরবর্তীতে অভিযোগ দেখব পরীক্ষা করে, এখানে নাগরিকদেরকেও আরেকটা সুপর্ণ করতে হবে যে আপনার 8তলা বাড়িতে একজন পরিচ্ছন্নতা কর্মী গিয়ে তার ময়লা নিয়ে আসবে, এটা কতটুকু পসিবল? আমাদের এখানে কলিং বেল টিপবে, বাসি দিবে, নাগরিকের তো দায়িত্ব ময়লাটা আছে নিচে দেওয়া। এখন নাগরিক আমার কাছে গতকালকে বলেছে যে আমার 8তলার ময়লাটা এসে নিল না।
কারণ 8 তলা যদি প্রত্যেকটা বাড়ি 8 তলায় আবার পরিচ্ছন্নতা কর্মী উঠে তো সে কয়টা বাড়ির ময়লা সে নিতে পারবে। পাশাপাশি আমরা সব দোকানদারদেরকে আমি ঈদ পরবর্তীতে দোকান ব্যবসায়ী মালিক সমিতি বিভিন্ন বিষয়ে কথা বলবো, প্রত্যেক দোকানের সামনে একটা করে ময়লার বাক্স থাকবে। ওই দোকানদার তার দোকান ঝাড়ু দেওয়ার সময় তার ফুটপাতটা ঝাড়ু দিতে হবে এবং তার দোকানে যত ময়লা ওই বাস্কেটে রাখবে। পথচারীরাও কিন্তু হেঁটে যাওয়ার সময় তার হাতের মধ্যে থাকলে সেও ওইটা বাস্কেটে ফেলাবে। আমরা সন্ধ্যার সময় সব বাস্কেটগুলো কালেকশন করে ফেলবো ময়লাগুলো। চেষ্টা করি, আমরা বিভিন্ন পরিকল্পনা করছি। আমাদের সাথে সকলের সহযোগিতা দরকার, সকল শ্রেণী পেশা মানুষের সহযোগিতা দরকার। 6 মাসের মধ্যে আমি এগুলো প্রোগ্রেস করে ফেলবো, মানুষের জীবন মান বাড়ে, যোগাযোগ ব্যবস্থা বাড়ে, মানুষ যেন চলতে সুবিধা হয়, চেষ্টা করতেছি। আমরা একটু আগে আলোচনায় ছিলাম আমাদের যে নতুন শহর, বিশেষ করে সিটি কর্পোরেশন হওয়ার পর যে বর্ধিত ওয়ার্ডগুলো হয়েছে সেই ওয়ার্ডগুলো নিয়ে। সেই ওয়ার্ডগুলো নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? বিশেষ করে পুরাতন শহরে রাস্তাঘাট প্রশস্ত করা বা পরিকল্পনা আনা একটু কঠিন, কিন্তু নতুন শহরে তো এই সুযোগটা আছে, এটাকে কিভাবে কাজে লাগাতে চান? আসলে ওই রাস্তাঘাটের তো বড় প্রশস্ত বললাম, ওইখানে একটা বনায়ন থাকবে, একটা পার্ক থাকবে, বড় রাস্তা, দুই সাইডে গাছ থাকবে, মানুষ চলাফেরা করবে, একটা ওয়াকওয়ে হবে, মানুষ ফুটপাথ দিয়ে আরামে চলবে। এগুলা একদম নতুন করে সাজানো হবে, সেটা হয়তো সাজানো যাবে কিছু। আপনি যদি বাড়িঘরের প্ল্যানিংটা রেস্ট্রিক্টেড করতে পারেন তাহলে এইগুলো সম্ভব। আর যদি বাড়িটা রাস্তার উপরে করে ফেলে তখন তাহলে সম্ভব হয় না। আর যদি বাড়িটা আমরা যথেষ্ট দূরত্ব সিটি আইন অনুযায়ী রাখি, এটা 15 বছর পরেও করা যাবে। কিন্তু যখন বাড়িটা আপনার রাস্তার উপরে পড়ে আসবে তখন এটা আর কোনো সময় করা যাবে না। আমরা ওই ব্যাপারে এবার খুব অ্যালার্ট যে এই অনুমতি আর দেওয়া যাবে না। আর আপনাকে আর যে বিষয়ে বলা দরকার ছিল বা বলেছি দরকার, আমাদের গুরুস্থানে খুব ক্রাইসিস, খুবই ক্রাইসিস, যেটা আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, হয়তো কষ্টের জায়গা কিন্তু সবচেয়ে প্রিয় জায়গা। আমাদের ময়মনসিংহ শহরের যে বড় গুরুস্থানগুলো সিটি কর্পোরেশন দেখাশোনা করে, এখানে এখন 6 মাস পর পরে মাটি ভরাট করতে হয়। এই পরিমাণ লোক সিটি কর্পোরেশন বাড়ছে যে এখানে 3 মাস পর 6 মাস পর মাটি ভরাট করতে হয়। খুব দ্রুত আমরা যদি এটার সমাধান করতে না পারি গুরুস্থানের, আমাদের এটা একটা ব্যাপক নাগরিক সংকট দেখা দিবে। আমরা চেষ্টা করছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ডিমান্ডগুলো দিব সেখানের মধ্যে এই গুরুস্থানটাও আমাদের কিছু সরকারি জায়গায় ইকুয়ার করে যেন আমাদের গুরুস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, এটা আমাদের খুব জরুরি। আপনি বিনোদনের জায়গাটা যেরকম জরুরি, মানুষের মৃত্যুর পরে তার একটা ভালো জায়গায় আপনি তাকে কবরস্থান করবে, এটা তো জরুরি। এবং এটা যেহেতু সিটি কর্পোরেশনের দায়িত্বে এটা ব্যবস্থা করবে। বেসিক্যালি বিনোদনটা আমাদের এখানে বাচ্চাদের কোনো বিনোদন নাই, আমাদের বড়দের একটা এই পার্ক আছে, এটাকে আমরা একটা বিকল্প আরেকটা পার্ক করার চেষ্টা করতেছি। যাতে এক জায়গায় সারা শহরের লোক এক জায়গায় না আসে। নদীর পার্ক কিন্তু খুবই ভালো, এটা পৃথিবীতে যেখানে আছে সেখানে খুব ফেমাস। আমরা কিন্তু এই জায়গাটা খুবই ছোটো, আমরা এটাকে আরও প্রশস্ত করার চেষ্টা করছি। অন্য জায়গায় সেম পার্কই অন্য জায়গায় হবে, মানে নদীর পাড়েই হবে, চেষ্টা করতেছি। আরও কিছু বিনোদন থাকবে, আমরা এগুলা প্ল্যান করতেছি। আমরা যত সময় আমি আপনাদেরকে বলবো, আমার মাথায় আছে। আমরা এগুলা খুব ব্যয়বহুলও হবে না, আমাদের জায়গার মধ্যেই করব, কিন্তু মানুষের মানে বিভিন্ন জায়গায় বসবার ব্যবস্থা থাকবে। সবশেষে যদি বলতে চাই যে নিশ্চয়ই আপনার পরিকল্পিত নগরী হবে এই ময়মনসিংহ নগরী, এটিকে সব শ্রেণী পেশার মানুষকে যুক্ত করে নিশ্চয়ই আপনি সেই পরিকল্পনার দিকে আগাবেন। এখানে আসলে মিথ্যা আশ্বাস বা আশ্বস্ত করে লাভ নাই। আমার যা আছে তার ভিতরেই আমাকে টিপটপ থাকার সুযোগ চেষ্টা করতে হবে। আমি যে আপনাকে নতুন করে বলি যে আমি এই করবো সেটা না, আমরা যেদিকে নতুন আগাবো সেদিকে আমাদের পরিকল্পনা অনুযায়ী করবো। যা আছে সেটাকে গতিশীল করার চেষ্টা করা হবে, সেটাকে যেখানে থেমে আছে থেমে যেন না থাকে সেটাকে এগিয়ে নেওয়া যায় সেই চেষ্টা আমাদের থাকবে। মাসকান্দা বাস স্ট্যান্ডে ডিভাইডারের ভিতরে আমরা একটা ফুলের বাগান করব, আমি ডিসিশন দিয়ে এসেছি। সেখানে বসবার জায়গা থাকবে কাস্টমারে। আমরা স্টেশনে একটা বাগান করব, সেখানে যেন স্টেশনের রেলওয়ে স্টেশনে যারা যাবে তারা যদি ওয়েট করতে হয় পার্কে বসে ওয়েট করবে। আমরা শুনছিলাম আপনার কথা, আপনি নানা ধরনের পরিকল্পনার কথা বলছিলেন। আমরাও আশাবাদী আপনার পরিকল্পনা বাস্তবায়িত হবে এবং একটি পরিকল্পিত নগরী এবং নান্দনিক নগরী হবে এই ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আপনাকে ধন্যবাদ এখন টিভিকে, আপনার মাধ্যমে এখন টিভি যারা শুনছেন, বিশেষ করে আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই সমস্যাগুলো এখন টিভির মাধ্যমে বলতে পারার কারণে আমাদের এই নগরের জনগণের পক্ষ থেকে এখন টিভিকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।